চীনের রাজধানী বেইজিংয়ে তৃণমূল পর্যায়ের নারীদের ফুটবল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সেখানে গড়ে ওঠা একটি যুব ফুটবল একাডেমিতে নানা উদ্ভাবন চলছে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্কৃতির সঙ্গে সমন্বয় ঘটিয়ে ফুটবলের আনন্দ ও সৃজনশীল চেতনায় দীক্ষিত করে তোলা হচ্ছে শিশু কিশোরীদের। বেইজিংয়ের ছাওয়াং জেলায় অবস্থিত ওই একাডেমিতে চীনা ও বিদেশি কিশোরীদের একটি দল ল্যাটিন আমেরিকার কোচদের তত্ত্বাবধানে ফুটবলের প্রতি ভালোবাসা গড়ে তুলছে। আমরা দক্ষিণ আমেরিকা থেকে এসেছি। মানুষ আমাদের ফুটবলকে সুন্দর ফুটবল হিসেবে কল্পনা করে। আমাদের লক্ষ্য খেলোয়াড়দের এমন কিছু শেখানো যা তারা সাধারণ ক্লাবে হয়তো শিখতে পারে না। অনেক ক্লাব কৌশলগত দিকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু এখানে আমরা তাদের ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে শেখাই। ৮ থেকে ১৪ বছর বয়সী এসব শিশু ও কিশোরী প্রায় ঘটনাচক্রেই ফুটবল খেলতে শুরু করে। কেউ আগে থেকে অভিজ্ঞ খেলোয়াড়, আবার কেউ বন্ধুদের অনুপ্রেরণায়, এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের স্বাভাবিক, স্বাধীন ও প্রাণবন্ত পরিবেশে আকৃষ্ট হয়ে সম্প্রতি দলে যোগ দিয়েছে। আমাকে একটি ট্রায়াল ক্লাসে আনা হয়েছিল। সেখানে অনেক শিশুকে বল নিয়ে খেলতে দেখে আমার মনে হয়েছিল, আহা, এটা তো ভীষণ মজার। এসএএফ এর নারী দল ২০২৬ সালের শুরুতে গঠিত হয়। অল্প সময়ের মধ্যে দলটি বেইজিং নারী ফুটবল লিগে প্রাপ্তবয়স্ক দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে। যদিও এসএএফ লিগের পয়েন্ট তালিকায় শেষ স্থানে ছিল, তবুও তরুণ খেলোয়াড়দের মনোবল ভেঙে যায়নি। আগামী মৌসুমে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় তাদের। এই একাডেমিতে মেয়েরা ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, কঠোর পরিশ্রম ও দলগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা জীবনধারা হিসেবে শিখছে। ল্যাটিন আমেরিকার ফুটবল দর্শন তাদের খেলাটিকে উপভোগ করতে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে শিখিয়েছে। ভিন্ন ভিন্ন দেশের মানুষ একই লক্ষ্য নিয়ে মাঠে একত্রিত হচ্ছে এবং সুন্দর এই খেলাটির প্রতি নিজেদের ভালোবাসা উদযাপন করছে। আগামী শিক্ষাবর্ষেও ল্যাটিন আমেরিকার কোচ ও আগ্রহী চীনা তরুণীদের মধ্যে ক্রীড়া সহযোগিতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে তৃণমূল পর্যায়ের নারী ফুটবল। ইতোমধ্যে এই কিশোরী একে অপরকে উৎসাহ দিচ্ছে যাতে একদিন তারা পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৩০০রও বেশি শিক্ষার্থী ও শিক্ষক চীনে মান্দারিন এক্সেলেন্স প্রোগ্রামের আওতায় ১১ দিনের গ্রীষ্মকালীন শিক্ষা শিবিরে অংশ নিয়েছেন। যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ ২০১৬ সালে এই কর্মসূচি চালু করে। গত এক দশকে এর মাধ্যমে ১৮,৫০০রও বেশি ব্রিটিশ শিক্ষার্থী চীনা ভাষা শিখেছেন। এবছর এই গ্রীষ্মকালীন শিক্ষা শিবিরে যুক্তরাজ্যের ৬০টিরও বেশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারা ভাষা শিক্ষার পাশাপাশি হাতে কলমের সাংস্কৃতিক শিক্ষা এবং বিভিন্ন বিনিময়মূলক কার্যক্রমে অংশ নেবেন। গত এক দশকে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান শিক্ষার্থী দ্বিতীয় ভাষা হিসাবে মান্দারিন বেছে নেওয়ার এই কর্মসূচির পরিসরও বেড়েছে। অনেকে ইতোমধ্যেই এ ভাষায় ভালো দক্ষতা অর্জন করেছেন। শিক্ষার্থীরা চীনা ভাষা বেছে নিচ্ছেন কারণ তারা ভবিষ্যতে এটি শেখার সুফল দেখতে পাচ্ছেন। এখন ইংল্যান্ডে ফরাসি, জার্মান ও স্প্যানিশ ভাষার পাশাপাশি চীনা ভাষাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এটি তাদের জন্য ভিন্নধর্মী কিছু শেখার সুযোগ তৈরি করছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই শিক্ষার্থীদের কাছে চীনা ভাষা শেখা শুধু একটি ভাষায় দক্ষতা অর্জনের বিষয় নয়, বরং এটি চীন ও এর সংস্কৃতিকে সরাসরি জানার এবং শ্রেণীকক্ষের বাইরেও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।
দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের বিখ্যাত সানসিংতুই ধ্বংসাবশেষ থেকে একটি ব্রোঞ্জ নিদর্শন উদ্ধার করা হয়েছে। এটি নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে প্রাচীন সুসভ্যতার সঙ্গে সমকালীন চীনের অন্যান্য আঞ্চলিক সংস্কৃতির গভীর যোগাযোগ ছিল। সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে। সানসিংতুই ধ্বংসাবশেষের ৩ নম্বর গর্ত থেকে উদ্ধার হয় ব্রোঞ্জের হাঁটু গেড়ে বসা একটি মানব মূর্তি এবং তার সঙ্গে যুক্ত একটি জুন পাত্র। পৃথকভাবে ঢালাই করা একাধিক অংশ নিয়ে তৈরি এই বৃহৎ ব্রোঞ্জ নিদর্শনটির নকশা অত্যন্ত জটিল ও ব্যতিক্রমধর্মী, যা সানসিংতুই জনগোষ্ঠীর অসাধারণ ব্রোঞ্জ ঢালাই দক্ষতার পরিচয় বহন করে। আমাদের বিশ্লেষণে দেখা গেছে ব্রোঞ্জের পাত্রটি মূলত মানব মূর্তির সঙ্গে একত্রে তৈরি করার উদ্দেশ্যে ঢালাই করা হয়নি। পরে সংযোজনের সময় এই দুটি অংশ একসঙ্গে যুক্ত করা হয়। তাই সীসার আইসোটোপ বিশ্লেষণ এবং মানব মূর্তির নির্মাণ প্রযুক্তি একত্রে মূল্যায়ন করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটি স্থানীয়ভাবে নির্মিত নয়। ধাতব উপাদান বিশ্লেষণে দেখা গেছে নিদর্শনটির বিভিন্ন অংশ তৈরিতে ব্যবহৃত খনিজ উপকরণ চীনের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। ব্রোঞ্জের জুন পাত্রটি সম্ভবত মধ্য সমভূমি অঞ্চলে তৈরি হয়েছিল। অন্যদিকে মানব মূর্তি এবং এর অলঙ্কৃত অংশগুলো স্থানীয়ভাবে সানসিংতুইতে ঢালাই করা হয়। সানসিংতুই ধ্বংসাবশেষ সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর প্রায় ৪০ কিলোমিটার উত্তর পূর্বে হুয়াংহান শহরে অবস্থিত। এটি প্রায় ৩,০০০ থেকে ৪,৫০০ বছর আগের প্রাচীন সুরাজ্যের নিদর্শন বলে মনে করা হয়। এটি বিংশ শতাব্দীতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের জনপ্রিয় টিকিট বিক্রয় ও বক্স অফিস তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম মাওইয়ান জানায় চীনের গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমের মাঝামাঝিতেই মোট আয় ৩০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। চীনের এই গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমের ব্যাপ্তি ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত। তথ্য অনুযায়ী এ গ্রীষ্মে মুক্তির অপেক্ষায় রয়েছে ১০০টিরও বেশি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে বিপ্লবী ইতিহাস ভিত্তিক কমেডি, অ্যানিমেশন এবং বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক সিনেমা। বিভিন্ন বয়স ও রুচির দর্শকদের কথা মাথায় রেখেই চলচ্চিত্রগুলো নির্মাণ ও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করতে এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে চীনের বিভিন্ন অঞ্চলে ভর্তুকিযুক্ত সিনেমার টিকিট ভাউচার চালু করা হয়েছে। পাশাপাশি সিনেমা প্লাস উদ্যোগও সম্প্রসারিত হয়। এসব উদ্যোগ একদিকে যেমন মানুষের সাংস্কৃতিক বিনোদনকে সমৃদ্ধ করছে, অন্যদিকে মৌসুমি ভোগ ব্যয়ও বাড়াতে ভূমিকা রাখছে। আফরিন মিম, সিএমজি বাংলা। উত্তর ইতালির এক কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিশ্বের হাজারো মানুষকে চীনা ভাষা শেখাচ্ছে। তার এই উদ্যোগ অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১১ বছর বয়সী এই কিশোরের নাম লি ইউছেন। সে অনলাইনে প্রফেসর লিও নামে পরিচিত। সে কন্টেন্ট নির্মাতা, প্রায় ১ লাখ অনুসারী তার। ৮ বছর আগে পরিবারের সঙ্গে চীন থেকে ইতালিতে পাড়ি জমানো লি জানায় সে আনন্দ ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে আগ্রহী। একই সঙ্গে নিজের চীনা শিকড় ও ইতালির জীবনধারাকে একসুতোয় গাঁথার চিন্তা তার। শুরুতে আমি এটিকে শুধু মজার বিষয় হিসেবেই দেখেছিলাম, কারণ অনেক মানুষ আমাকে চীনা ভাষা শেখানোর অনুরোধ করত। কিন্তু হঠাৎ করে এত বেশি অনুসারী পাওয়ার পর আমি বড় ধরনের দায়িত্ব অনুভব করতে শুরু করি। লি ২ মাস আগে অনলাইনে ছোট ছোট চীনা ভাষার পাঠ
প্রকাশ করা শুরু করে। এ কাজে তার ভাই বোন ও বন্ধুরা সহযোগীর ভূমিকা পালন করে। পর্দার আড়ালে লির সবচেয়ে বড় সমর্থক তার বাবা। তিনি একই সঙ্গে ভিডিওগুলোর পরিচালক ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন। বর্তমানে পরিবারটি ইতালির মন্টি বেলুনা শহরে বসবাস করছে, যেখানে লি স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে। লির কাছে এই ভিডিওগুলো শুধু ভাষা শেখানোর মাধ্যম নয়, এগুলো চীনা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ইতালির দৈনন্দিন জীবনকেও উদযাপন করার একটি সুযোগ। ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও লি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনা ফরাসি ও ইউরোপীয় সংস্কৃতির পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এক আলোকচিত্র প্রদর্শনী। এ আয়োজন বেইজিংয়ের শিক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধিদের জন্য আন্তঃসাংস্কৃতিক সংলাপের এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। আলোকচিত্রের দৃষ্টিতে চীনা, ফরাসি ও ইউরোপীয় সংস্কৃতি শীর্ষক এই প্রদর্শনীর শুরুতে বিশ্ববিদ্যালয়ের সভাপতি, চীনে ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা, অংশগ্রহণকারী আলোকচিত্রী এবং সাংস্কৃতিক ও শিল্প অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন। আমরা আনন্দিত যে এই স্থানটি সত্যি ফরাসি ও চীনা সংস্কৃতির মিলনমঞ্চে পরিণত হয়েছে এবং প্রতিষ্ঠার মূল লক্ষ্য পূরণ করছে, সভ্যতাগুলোকে কাছাকাছি আনা এবং বিভিন্ন চিন্তার আদান প্রদানের পরিবেশ সৃষ্টি করা। আজ আমাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়েছে। এই আলোকচিত্র প্রদর্শনী চীন ও ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে ইউরোপীয় ইউনিয়নকেও মানবিক বিনিময়ের পরিসরে অন্তর্ভুক্ত করেছে। যত্ন সহকারে নির্বাচিত 60টি আলোকচিত্রে চীন, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। ফ্রান্সে আলোকচিত্রের 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে আলোকচিত্রের দীর্ঘস্থায়ী শক্তিকে তুলে ধরেছে। এই প্রদর্শনীর বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ 2026 সালে ফ্রান্সে আলোকচিত্রের দ্বিশতবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই শিল্প মাধ্যমের জন্ম দেয়া প্রাথমিক পরীক্ষাগুলোর 2 শতাব্দী পর এই বার্ষিকী আমাদের বিশ্বকে বোঝার ক্ষেত্রে আলোকচিত্রের অপরিহার্য ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে আহ্বান জানায়। প্রদর্শনীটি 3টি অংশে বিভক্ত ছিল: চীন, ফ্রান্স এবং ইউরোপ। প্রতিটি অংশই নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য চিত্র তুলে ধরেছে। চীনের তৃণভূমি ও মরুভূমি থেকে প্রাণবন্ত লোকজ উৎসব, ফ্রান্সের ঐতিহাসিক স্থাপনা ও নগর জীবন এবং ইউরোপের বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন ও দৈনন্দিন জীবন, সব মিলিয়ে প্রদর্শনীটি আন্তঃসাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে। চীন ও ফ্রান্সের জনগণের বন্ধুত্বের প্রতীক হিসেবে এই প্রদর্শনী বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিনিময়, সহাবস্থান এবং পারস্পরিক বোঝাপড়াকে তুলে ধরেছে। একই সঙ্গে এটি দুই দেশের জনগণের আন্তরিক বন্ধুত্বেরও একটি উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। তিব্বতের লাসার কেন্দ্রস্থলে মাউন্ট মারপরি বা লাল পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক পোতালা প্রাসাদ। 7ম শতাব্দীতে তিব্বতী রাজা সৎসেন গাম্পোর আমলে নির্মিত এবং
পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দালাই লামার সম্প্রসারিত এই প্রাসাদটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত এবং অন্যতম সেরা সংরক্ষিত রাজকীয় স্থাপনা। 1200-র বেশি কক্ষের এই ঐতিহাসিক মাটির কেল্লা 1994 সালে জায়গা করে নেয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। কিন্তু এই প্রাসাদের মহিমায় প্রতি বছর যোগ হয় নতুন রং। তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী প্রতি সেপ্টেম্বর মাসে শুরু হয় এক অনন্য উৎসব। শত শত বছর ধরে চলে আসা এক বিশেষ এবং শতভাগ প্রাকৃতিক রেসিপিতে তৈরি হয় এই প্রাসাদের দেয়ালের রং। উপাদান হিসেবে চুন ও পানির সাথে মেশানো হয় খাঁটি দুধ, মধু ও সুগন্ধি জাফরান, যা প্রাসাদের দেয়ালকে দেয় এক দীর্ঘস্থায়ী ও অনন্য উজ্জ্বলতা। এই রঙের পেছনে রয়েছে এক গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক রূপকথা। লোকবিশ্বাস অনুযায়ী তিব্বতী ক্যালেন্ডারের নবম মাসের 22তম দিনে স্বর্গ থেকে মর্ত্যলোকে নেমে আসেন স্বয়ং বুদ্ধ, আর মর্তে এসে তিনি অবস্থান করেন সম্পূর্ণ নতুন রঙে সেজে ওঠা এক পবিত্র আবাসে। বুদ্ধের সে আগমনী দিন বা বুদ্ধের মর্তে অবতরণ দিবস এর ঠিক 3 সপ্তাহ আগে থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবক। হাতে বালতি আর চুনের প্রলেপ নিয়ে প্রত্যেকে মেতে ওঠেন এই মহৎ কর্মযজ্ঞে। সপ্তদশ শতাব্দী থেকে শুরু হওয়া এই উৎসব আজ কেবলই এক ধর্মীয় আচার নয়, বরং তিব্বতীদের ঐক্য, সংস্কৃতি ও বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন। শত শত মানুষের ভালোবাসা আর ভক্তির ছোঁয়ায় প্রতি বছর নতুন রূপ পায় শত বছরের প্রাচীন এই প্রাসাদ। শতাব্দী প্রাচীন এই অনন্য উৎসবের গল্পটি ফুটে উঠেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি প্রযোজিত 7 পর্বের একটি বিশেষ ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রে। আফরিন মিম, সিএমজি বাংলা।